শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। সাহিত্যের প্রয়োজনে অলৌকিক ঘটনা, রহস্য লেখার উপাদান হয়ে উঠেছে। FM রেইনবো কোনো রকম অনৈতিক কাজ বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা নয়ন জলার রাজবাড়ি। বৈশালী দাশগুপ্ত নন্দী পেশায় শিক্ষক, নেশায় লেখক। ছোটবেলা থেকেই তার লেখালেখির শখ। গল্প সংকলন নরকের দ্বার খোলা তাঁর লেখা প্রথম প্রকাশিত একক গ্রন্থ। লেখিকার আরও কয়েকটি জনপ্রিয় গ্রন্থ হল শাপদ, জেগে আছে শয়তান, নরকের দ্বার খোলা 2, তিনে নেত্র, নির্ঝর রহস্য 1, বউডুবির মাঠ প্রভৃতি। আজকের গল্প নয়নজলার রাজবাড়ি তার বউডুবির মাঠ নামক অলৌকিক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় অপরূপা, সোমক, অরিজিৎ, উজ্জ্বল, গোপা, দেবলীনা ও স্বপ্না। সূত্রধার সৌমি। শুরু হচ্ছে বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা নয়ন জলার রাজবাড়ি। নয়ন জলার রাজবাড়ি নামটা আগে কখনো শুনিনি। তাতে অবশ্যই কিছু যায় আসে না। হন্যে হয়ে একটা আশ্রয় খুঁজছিলাম, সঙ্গে একটা চাকরি, আর এখন দুটোই আমার সামনে। আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। তাই প্রস্তাবটায় হ্যাঁ বলা ছাড়া উপায় নেই। জীবনে এক একটা মুহূর্ত এমন আসে যখন সামনে যে সুযোগটা আসে সে সম্পর্কে যতই সংশয়ে থাকুক না কেন, জেনে শুনে বেছে নেওয়ার সময় থাকে না। তক্ষুনি বুক ঠুকে বলে দিতে হয় হ্যাঁ অথবা না। সেই হ্যাঁ বা নায়ের ওপর নির্ভর করে জীবন যেদিকে বাঁক নেয় সেটার নামই ভাগ্য। সেদিন থেকে আরও বেশ কয়েক বছর পর ভাবতে বসলে হয় মনে হবে ভাগ্যিস সেই মুহূর্তে হ্যাঁ বলেছিলাম, অথবা মনে হবে কেন যে সেদিন না বলিনি। সেজন্যই বলছি, এই মুহূর্তের সিদ্ধান্তটাকেই বলে ভাগ্য। আমার কাছে যেমন এখন এই চাকরিটাতে হ্যাঁ বলা মানে নিজেকে আরও একটা সুযোগ দেওয়া, আর না মানে আবার সেই নরকে ফিরে যাওয়া যেখান থেকে বারবার বেরিয়ে আসতে চাই আমি। এখন যত শিগগির সম্ভব আমাকে কলকাতা ছেড়ে পালাতে হবে। আমাকে আমার চেনা চৌহদ্দি, চেনা মানুষজন সব কিছু পেছনে রেখে নতুন জীবন শুরু করতে হবে। তাই এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না। হ্যাঁ, আমি রাজি। কবে থেকে কাজে যোগ দিতে হবে? এক গাল হাসলো আমার পাশে বসা লোকটা। ওর সঙ্গে আমার আলাপ এই মাত্র মিনিট 20 আগে। কোথাও যাওয়ার জন্য বাসে চেপে বসেছিলাম। লেডিস সিটে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েই ছিলাম। এই ভদ্রলোক ডেকে নিলেন। এখানে সিট ফাঁকা আছে তো, বসুন না। সিটটা ফাঁকা সেটা আমিও দেখেছিলাম, কিন্তু অভ্যেসবশত লেডিস সিটের সামনেই দাঁড়িয়েছিলাম। তাছাড়া লেডিস সিটে সংরক্ষণ সত্ত্বেও মেয়েরা জেনারেল সিটে বসলে অনেকেরই গাত্রদাহ হয়, নানা রকম মন্তব্য ছুঁড়ে দিতে থাকে। আমার এসব পোষায় না। তবে এখন আমি ছাড়া কেউ বাসে দাঁড়িয়ে নেই দেখে লোকটার কথা শুনে মৃদু হেসে বসে পড়লাম। ধন্যবাদ দাদা। মাঝবয়সী ভদ্রলোক, চেহারাটা এমনই যে সত্যজিৎ রায়ের যে কোনো গল্পের প্রধান চরিত্র হিসেবে মানিয়ে যাবে। অনাথবাবু, বিপিন চৌধুরী অথবা জয়ন্ত শাসমল। নিপাট ভালো মানুষ গোছের মুখের ভাব। টিপিক্যাল বাঙালি পোশাক আশাক, পাজামা আর হাফাতা পাঞ্জাবি, সিঁথি করে পাট পাট আঁচড়ে রাখা চুলে এতটাই তেল যে বাসের জানালার ধারের সিটে বসেও হাওয়ায় একটুও নড়ছে না। দেখুন, আপনি আমার ভাইঝির বয়সী। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। সকাল থেকে কিছু খাওয়া হয়নি মনে হচ্ছে। কোনো সমস্যার মধ্যে আছেন? আমি একটু অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকালাম। আমার মুখ দেখে এটা বুঝে নিল ত্রিকালজ্ঞ নাকি। মা বলতো কাকচরিত না কি যেন
যারা নাকি মানুষের মুখের দিকে তাকিয়েই সব বুঝে ফেলে। এই লোকটা কি সেরকম কিছু নাকি? আমার অবাক ভাবটা নিশ্চয়ই মুখে ফুটে উঠেছিল। লোকটা মুচকি হেসে বলল, না না, আমি কোনো জ্যোতিষ টতিষ নই। আসলে আপনার মুখটা বড় শুকনো দেখাচ্ছে। বয়স তো আপনার নেহাতি কম। এর মধ্যেই চোখে মুখে ক্লান্তির ছাপ, চোখের কোলে পুরো কালি। যে কেউ বলে দেবে আপনি কষ্টে আছেন। তা না হয় হলো, কিন্তু এত কথা জানতে চায় কেন লোকটা? আমি আমার একান্ত ব্যক্তিগত সব কথা ওকে বলতেই বা যাব কেন? মুখে বললাম, একটা চাকরি খুব দরকার। সেই চিন্তাতেই আমার কথা শেষ হতে না হতেই লোকটার মুখ ঝলমল করে উঠল এক গাল হাসিতে। আরে এই ব্যাপার, দেখুন, যা হয় ভালোর জন্যই হয়। আমিও হন্যে হয়ে লোক খুঁজছি, জানেন তো। তবে কাজটা কিন্তু কলকাতায় নয়, একটু দূরে। অসুবিধে নেই তো? কলকাতা থেকে দূরে? তাই তো চাই আমি। কলকাতার ভিড়ভাট্টা, হইচই, হাজারো রঙের মেলায় বড্ড ক্লান্ত লাগে আমার, খুব একা লাগে। তাই এক কথায় রাজি হয়ে গেলাম। লোকটার কাছ থেকে ঠিকানাটা নিয়ে রওনা হলাম সেদিনই। রাজবাড়ি বটে। সামনে দাঁড়িয়ে হাঁ করে দেখছিল সহেলি। সবুজের সমারোহ চারিদিকে, যেন জায়গাটায় মানুষের পা এখনো পড়েনি। তাই কুমারী পৃথিবী মানুষের লোভের স্পর্শ থেকে আত্মরক্ষা করে চলতে পেরেছে আজও। সবুজের পটভূমিতে বিশাল প্রাসাদটা যেন আলাদিনের জিনের জাদুতে অকস্মাৎ গজিয়ে উঠেছে। যত দূর চোখ যায় আর কোনো বাড়িঘর নেই। সম্ভবত পুরোটাই প্রাসাদের মালিকের জমি। তাই এর মধ্যে প্রাসাদের বাসিন্দা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। আমার সম্বিত ফিরল একটা হাসির শব্দে। চমকে পিছন ফিরে দেখলাম একটি ছেলে, বয়স 25-26-এর বেশি নয়। পরনে ধপধপে সাদা পাঞ্জাবি আর কালো প্যান্ট, মাথার চুল উস্কো খুস্কো। একটু হেসেই বললাম, হাসছেন যে বড়? যদিও আমাকে দেখতে শুনতে মন্দ নয়, তবু প্রথমবার দেখে আবারও অমন ভেবলে যাওয়া মুখের ভাব হয়েছিল, সেটাই মনে পড়লো আর কি। আপনি সহেলি তো? হ্যাঁ, আমার নাম সহেলি। তবে আপনার সহেলি কিনা সেটা বুঝতে সময় লাগবে। হ্যাঁ, আমি অবশ্য চেষ্টা করলেও আপনার সহেলি হতে পারবো না, তবু বন্ধু হতেই পারি। নমস্কার, আমি সৌগত। নমস্কার। বেশ, ভেবে দেখবো বন্ধু করা যায় কিনা আপনাকে। অচেনা মানুষকে দেখে যে এমন ফিক ফিক করে হাসে, সে মানুষ ভালো বলে তো মনে হয় না। মা চিচি, আমি আপনাকে দেখে হাসিনি, বললাম না, আপনার মুখটা দেখে নিজের কথা মনে পড়ে গিয়েছিল। মেয়েরা কিন্তু বড্ড পেঁচালো, বুঝলেন? সহজ কথাটা খামোকা জটিল করে। অচেনা জায়গায় আমার প্রথম বন্ধুত্ব। আমার কাছাকাছি বয়সী বলে সৌগতর সঙ্গে কথা বলতেও ভালো লাগছে। এখানে কার কাছে রিপোর্ট করব বলো তো? মানে আজই আমার জয়নিং কি না? চাকরি? ও হ্যাঁ হ্যাঁ, আরে তেমন কোনো অফিসিয়াল ব্যাপার নয়, সবাই খুবই ঘরোয়া। ভেতরে গিয়ে রেণুকামাকে খোঁজো, উনিই তোমাকে সব বুঝিয়ে দেবেন। তুমি আসবে না? সৌগতর মুখে ওর সিগনেচার হাসি। ওখানে তুমি একাই যাবে। আচ্ছা, চোখ কান দুটো একটু খোলা রেখো সহেলি। বলা যায় না, যা সত্যি বলে মনে হবে তাই আবার কখন ধোঁকা দিয়ে যায়, ঠিক আছে? বলেই হনহন করে হাঁটতে শুরু করলো। আর অবাক হয়ে ওর চলে যাওয়া দেখল সহেলি। তারপর ধীর পায়ে এগিয়ে গেল মূল দরজার দিকে। একটা বিশাল দরজা, একটা পাল্লা বন্ধ, অন্যটা আধ খোলা। সহেলি আলতো হাতে আধ খোলা পাল্লাটা ঠেলে ভেতরে ঢুকল। এই দরজার দুপাশে যদি দুজন চোগা চাপকানধারী প্রহরী থাকতো তাহলে বেশ মানাত। তবে সে সুদিন আর এই প্রাসাদের নেই সম্ভবত। তাই সহেলির হাতের ঠেলায় ক্যাঁচ করে শব্দ করে খুলে গেল একদিকের পাল্লা। শরীরটা একটু বেঁকিয়ে ঢুকে পড়ল ভেতরে। বিশাল বড় চক মেলানো উঠোন, চওড়া দালানে দাবার ছকের মতো মার্বেল বসানো মেঝে। উঠোন থেকে 3টে সিঁড়ি উঠলে সেই দালানে পা পড়ে। আমি এগিয়ে চললাম, কাউকে চোখে পড়ছে না। দালান বেরিয়ে সামনে এগোতেই এসে পড়লাম একটা বিশাল বড় ঘরে। ঘরের দরজায় নকশা করা ভারী পর্দা ঝুলছে।
পর্দার ফাঁক দিয়ে ভেতরটা কিছুটা দেখা যাচ্ছে। তাতেই বুঝলাম ঘরের আয়তন বিশাল। পর্দা সরিয়ে ঘরে ঢুকলাম। ঢুকেই আরও খানিক ভেবলে গেলাম। সিলিং জুড়ে বিশাল ঝাড় লণ্ঠন, দেওয়ালে রাজকীয় নকশা, একজন রাজকীয় চেহারার মহিলা এক বিশাল সোফায় বসে আছেন। পরনে দামি সিল্কের ওপর জরির নকশা করা শাড়ি, গলায় কানে ও হাতে ভারী সোনার গয়না, প্রায় সব আঙুলে নানা রঙের পাথর বসানো আংটি, নাকে একটা এত বড় নাকছাবি। তার সামনে রাখা গোল টেবিলে বিচিত্র ধরনের ফল ও পানীয়। যদি খুব ভুল না হয় তবে উনি রেণুকা মা। মহিলাকে দেখেই বেশ সম্ভ্রম এলো মনে। আমি একটু ঝুঁকে অভিবাদন জানালাম। মহিলা এক হাত তুলে আমার অভিবাদন গ্রহণ করলেন। তারপর আমাকে সামনের সোফায় বসতে বললেন ইশারায়। আমি খুব ধীরে সুস্থে বসে পড়লাম। সাহেলি, তাই তো? এখানে তোমাকে কি কাজের জন্য আনা হয়েছে তুমি জানো? হীরা! ভদ্রমহিলার ডাকে সঙ্গে সঙ্গে পর্দা সরিয়ে ঢুকে এলো একজন বয়স্কা মহিলা। বোঝাই যাচ্ছে সেই রেণুকা মা নামক ভদ্রমহিলার ফাই ফরমাস খাটে। রেণুকা আদেশ করলেন, সহেলিকে ওর ঘরটা দেখিয়ে দাও, আর দেখে এসো তো উনি জেগে আছেন কি না। বুঝতে পারলাম আমার এবার উঠে হীরার সঙ্গে যাওয়া উচিত, কিন্তু উনি কার জেগে থাকার কথা বললেন সেটা বুঝতে পারলাম না। আমি অবশ্য কৌতূহল দেখালাম না। রেণুকা মাকে হাত জোড় করে নমস্কার জানিয়ে হীরার পিছন পিছন চললাম। যে পর্দা সরিয়ে হীরার আবির্ভাব হয়েছিল সেই পর্দা সরিয়েই ভেতরে গেলাম আমরা। বেশ চওড়া করিডর দিয়ে হাঁটতে হাঁটতে দেখল দুপাশের দেওয়ালে দামি ভেলভেটের ওয়ালপেপারের ওপর রাজা রাজা ধরনের মানুষজনের অয়েল পেন্টিং টাঙানো। মাঝে মাঝে দামি কাঠের গোল গোল উঁচু টুলের উপর শ্বেত পাথরের মূর্তি, ফুলদানি ইত্যাদি সাজানো। করিডোরের শেষের একটা দরজার তালা খুলে দিল হীরা। তারপর দরজার পাল্লা ঠেলে দিয়ে এক পাশে সরে দাঁড়ালো। আমি হীরার দিকে চেয়ে হাসলাম, কিন্তু তার পাথরের মতো ভাবলেশহীন মুখে সামান্যতম অভিব্যক্তি ফুটল না। আমার একটু রাগ হলেও মুখে কিছু না বলে ঢুকে পড়লাম ঘরে। কলকাতায় আমার থাকার ঘরটার কথা একবার মনে পড়ল। ময়লা সাদা পর্দা, লোহার খাটে ময়লা চাদর, আর ঘর ঘর শব্দে ঘুরে চলা আদ্যিকালের ফ্যানটা, যেটা শব্দ শুনে হাওয়া কল্পনা করে নিতে হতো। মাথাটা ঝাঁকিয়ে নিয়ে নিজেকে ফিরিয়ে আনলাম বাস্তবে। না, আর ওখানে নয়। নিজেকে লুকিয়ে রাখার এর থেকে ভালো জায়গা আর পাবো না। তার জন্য যদি বাসন মাজার কাজও করতে হয় তাই সই। ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরকম ঘরে কখনো থাকিনি। বিশাল উঁচু খাট, ঝলমলে পর্দা, দামি আসবাব, কারুকার্য করা দেওয়াল, দেওয়ালে ঝোলানো একটা বেশ বড় মাপের অয়েল পেইন্টিং। ছবিটা খুব অদ্ভুত। দেখলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। একটা মেয়ে পিছন ফিরে দাঁড়ানো, লম্বা সাদা পোশাকের নিচের দিকটা লুটিয়ে আছে মাটিতে। তার মুখটা যেদিকে ঘোরানো সেটা একটা বিশাল বড় জলাশয়। আকাশে পূর্ণ চন্দ্র দৃশ্যমান। মেয়েটির নাক ও গালের যতটুকু অংশ পিছন থেকে দৃষ্টিগোচর হচ্ছে সেখানে পূর্ণিমার চাঁদ তার রূপলি রং বুলিয়ে দিয়ে গেছে। মেয়েটির পাশে লাল গোলাপের ঝাড়। সবচেয়ে সুন্দর হলো মেয়েটির চুল। জলপ্রপাতের মতো এক ঢাল চুল তার পিঠের উপর থেকে গড়িয়ে পড়ে নিতম্ব ঢেকে ফেলেছে। শিল্পীর প্রশংসা না করে পারা যায় না। চুলের প্রতিটি বঙ্কিম তরঙ্গ যেন হাত দিয়ে স্পর্শ করা যাবে। হাঁ করে দেখছিলাম। হঠাৎ দরজায় একটা শব্দ শুনে ঘুরে তাকালাম। কে? ঘর পছন্দ হলো? এসো না ভেতরে। আরে হ্যাঁ, আমার একটু কাজ আছে, বেরোচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমার একটু খবর নিয়ে যাই। বেরোচ্ছিলে মানে? তুমি কি এখানেই থাকো? এখানে মানেটা কি? একদম তোমার পাশের ঘরেই থাকি আমি। তাই নাকি? তুমিও কি এদের কাছে কাজ করো আমার মতো? তা নয় তো কি। আমাকে দেখে কি তোমার রেণুকা মায়ের ছেলে মনে হচ্ছে? কি করো তুমি? রেণুকা মায়ের একটা বিশাল বড় বাগান আছে গোলাপের, এই বাড়ির পিছনের দিকের জমিতে। আমি ওটাই দেখাশোনা করি। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি। আমার অধীনে 4-5 জন কাজ করে, আর আমি তাদের নির্দেশ দিই। তারা আসে যায়, আমি সব সময় থাকি। তাই? তুমি ফুল ফোটাতে পারো?
আমি তো তোমাকে কবি ভেবেছিলাম। হ্যাঁ, তো আলাদাটা কোথায়? কবিতা লেখা আর ফুল ফোটানোর মধ্যে খুব একটা পার্থক্য নেই কিন্তু। ইন্টারেস্টিং। তোমার কথাগুলো কেমন হেয়ালির মতো লাগে। তখন একটা কি বললে, সত্যি ধোঁকা দিয়ে যাবে, আবার এখন বলছো কবিতা লেখা আর ফুল ফোটানো আলাদা নয়। একটু ডিটেলে বলবে প্লিজ। এই এখন একদম সময় নেই, রাতে খাওয়ার পর বরং বাগানে এসো, কথা হবে। আজ তো আবার পূর্ণিমা, নয়নজলার পূর্ণিমা দেখলে তুমিও আবার কবিতা লিখতে না বসে যাও। আচ্ছা, রাত 8টায় কিন্তু এদের ডিনার টাইম, তারপর চলে এসো এ বাড়ির পিছনের বাগানে। বাগানের পরই নয়নজলা। এখন আসি, ঠিক আছে? বলেই হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল সৌগত। আমিও পা চালিয়ে ওর পিছন পেছন বেরোলাম। কত জোরে হাঁটি রে বাবা, মুহূর্তে উধাও। আবার নিজের ঘরে ঢুকতে ঢুকতে চোখ পড়ল আমার পাশের ঘরটা। বাইরে তালা ঝুলছে। জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে সবে ঘরে এসে বসেছি, এমন সময় আবার হীরার প্রবেশ। মনে মনে একটু বিরক্ত হলাম, এরা কি ঘরে ঢোকার আগে নক করার সহবতটুকুও জানে না? আগের মতোই অভিব্যক্তিহীন মুখে শুধু ঠোঁট দুটো নড়ে উঠল হীরার। কাজল মা ঘুম থেকে উঠে পড়েছেন, রেণুকা মা আপনাকে ওর কাছে নিয়ে যেতে বললেন। কাজল মাটা আবার কি রে বাবা? হ্যাঁ, রেণুকা তখন কার একটা কথা যেন বলছিলেন বটে। আমার ঘর থেকে করিডর দিয়ে কিছুটা এগোলে বাঁ দিকে পড়ে সেই ঘরটা, যেখানে কিছুক্ষণ আগে রেণুকা মা বসেছিলেন। আর ডান দিকে একটা বেশ বড় ফাঁকা জায়গা, তার দুপাশ দিয়ে উঠে গেছে ঘোরানো সিঁড়ি। হীরা ডান দিকে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, আমিও ওর পিছু নিলাম। সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরের পর্দা সরিয়ে আমার দিকে তাকালো হীরা। কিছু না বললেও বুঝে নিলাম আমাকে ঘরে প্রবেশ করতে বলা হচ্ছে। ঘরের ভেতরে একটা বিশাল বড় পালঙ্ক, রেশমি মশারি খাটানো, তবে এখন তা সযত্নে ভাঁজ করে খাটের ছত্রির ওপর তোলা। এই ধরনের মশারিগুলো ঘুমানোর সময় আবার নামিয়ে নেওয়া হয়। খাটের উপর ঘুমানোর অধিকার যার, তিনি আপাতত বসে আছেন খাটের পাশেই রাখা একটা আরাম কেদারায়। তার ফর্সা মুখে কালো সরু ফ্রেমের চশমা, আর চশমার দুদিক থেকে ঝুলে থাকা কালো সুতো বড় মানিয়েছে। পরনে সাদা খোলের ওপর সাদা সুতোয় চিকনকারির কাজ করা মলমলের শাড়ি আর সাদা ব্লাউজ। হাতে একটা বেশ মোটা বই। শিরা ওঠা সামান্য কম্পমান হাতে যতটা সম্ভব দৃঢ়তার সঙ্গে ধরে আছেন। মাথার চুল অধিকাংশই পাকা হলেও মাঝে মাঝে কালো রেখা এখনো সম্পূর্ণ বিলীন হয়নি। ঘরের মধ্যে গ্রামোফোনে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে খুব মৃদু স্বরে। আমার ঘরে প্রবেশ বুঝতে পারেননি কাজল মা, সম্ভবত বইয়ের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত ছিলেন। আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, ডাকা উচিত হবে কিনা বুঝতে পারছিলাম না। হীরা গ্রামোফোনের গানটা বন্ধ করে দিতে কাজল মা অবাক হয়ে চাইলেন সেদিকে। কাজল মা, সে এসেছে? সে মানে? আমার আসার অপেক্ষায় ছিলেন নাকি তিনি? খুব ঘাবড়ে গেলাম, কিন্তু মুখে যেন সে ভাব ফুটে না ওঠে সেই চেষ্টা করতে লাগলাম। হীরার কথা শুনে হাত থেকে বই গড়িয়ে পড়ল কাজল মার। চশমাটা নাকের ডগায় নামিয়ে এনে চশমার ওপর দিয়ে তাকালেন আমার দিকে। চোখে বিস্ময় পড়তে ভুল হলো না আমার। আরাম কেদারার দুই হাতলে দু হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধা। হীরা, হীরা এলি? আয় মা, আয়। আমি কি করব ভেবে পেলাম না। একবার পেছন ফিরে দেখলাম উনি অন্য কারোর উদ্দেশ্যে কথাটা বলছেন কিনা। না, আমার পেছনে কেউ নেই, তার মানে কথাগুলো আমাকেই বলছেন উনি। আমি বলে উঠলাম, না না, আপনি ভুল করছেন। ইরাকে? আমি তো ইরা নই, আমি তো সহেলি। আর আপনি আমাকে চিনবেনই বা কী করে? মানে আমি তো আগে কখনো এখানে আসিনি। আমার কথা যেন শুনতেই পাচ্ছেন না বৃদ্ধা। হায় মা, আর কত কষ্ট দিবি তোর মাকে? সেই কবে থেকে তোর অপেক্ষায় আছি। এতদিন মনে পড়লো তোর বুড়ি মাকে। কথা বলতে বলতেই এগিয়ে এসেছেন উনি। কাঁপা কাঁপা দুই হাতে চেপে ধরেছেন আমার দুই বাহু। বৃদ্ধার গা থেকে ভেসে আসা এলাচের গন্ধ আমার চেতনায় ঘোর লাগিয়ে দিচ্ছে। আমি মানে আপনি ভুল করছেন, আমি ইরা নই।
কাজল মা, আপনাকে রেণুকা মা বলেছিলেন তো এরা সব ভুলে গেছে, ওকে নতুন করে সব মনে করাতে হবে বলেছিলেন না? এখনই এত উতলা হবেন না। ছাড়ুন ছাড়ুন, ওকে ছাড়ুন ছাড়ুন। আমার হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলো হীরা। দরজা দুহাতে টেনে বন্ধ করার আগে চোখে পড়ল কাজল মা জল ভরা চোখে চেয়ে আছেন আমার দিকে। নিজের ঘরে যাও, ঠিক রাত 8টায় খাবার টেবিলে চলে এসো। ঘরে এসেও ঘোর কাটছিল না। ইরাকে আমি জানি না, আমি এখানে কেন এসেছি তাই নিয়েও এখন সন্দেহ দেখা দিচ্ছে। বৃদ্ধা আমাকে যেভাবে ইরা বলে ডেকে কেঁদে ফেললেন, তাতে তার আবেগকেও মিথ্যে বলা যাচ্ছে না। আরও একটা বিষয়, বৃদ্ধার শরীর থেকে উঠে আসা এলাচের গন্ধ, তার পোশাক আশাক, চেহারা আমাকে আমাকে কিছু যেন মনে করিয়ে দিচ্ছে। সেটা কি তা কিছুতেই মনে করতে পারছি না, অথচ বহু দূরাগত কোনো স্মৃতি যেন আমার চেতনাকে স্পর্শ করে যাচ্ছে। রাত 8টা বাজতে 1 মিনিট আগে ঘর থেকে বেরিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। সৌগতর ঘর এখনও তালা বন্ধ। এখন আমার একমাত্র ভরসা সৌগত। ওর কাছ থেকেই আমি জানবো এই রহস্য। খাওয়ার ঘরে বেশ বড় চৌকোর টেবিলের চারদিকে বড় বড় 6টা চেয়ার পাতা। সুদৃশ্য টেবিল কাভারের উপর থরে থরে সাজানো নানা ধরনের খাবার, ফল ইত্যাদি। চেয়ারে বসলে হেলান দেওয়ার জায়গাটা মাথা ছাড়িয়ে অন্তত হাতখানিক উপর পর্যন্ত উঁচু। 6টা চেয়ারের সামনে 6টা দামি সেরামিকের কারুকার্য করা থালা আর পাতলা কাচের গ্লাস। একটা চেয়ারে উপবিষ্ট রেণুকা মা, পাশে দাঁড়িয়ে হীরা। রেণুকা মায়ের ঠিক উল্টো দিকে বসে কাজল মা। আমি চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম, সৌগতকে কোথাও দেখতে পেলাম না। তাহলে কি এই টেবিলে একসঙ্গে বসে খাওয়ার অধিকার নেই ওর? কি জানি, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, কিন্তু তাহলে আমাকে এই বিরল মর্যাদার অধিকারী ভাবার কারণ কি? মনের ভেতরে প্রশ্নের ঝড় চেপে রেখে আমি রেণুকা মাকে আর কাজল মাকে সামান্য ঝুঁকে অভিবাদন জানালাম। রেণুকা মা আমাকে এক হাত তুলে একটি চেয়ার দেখিয়ে দিলেন। আমি বিনা বাক্য ব্যয়ে সেখানে বসলাম। কাজল মা আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন, চোখে জল টলটল করছে। আমার অস্বস্তি হচ্ছিল। অন্যমনস্কভাবে চেয়ার শুদ্ধ নিজেকে সামনে টানতে গিয়ে চেয়ারের পায়া মেঝেতে ঘষে বিশ্রী শব্দ হলো। প্রায় একই সঙ্গে থালার পাশে রাখা কাঁটা চামচ ঝনঝন শব্দ করে পড়ে গেল মেঝেতে। আমি থতমত খেয়ে নিচু হয়ে তুলতে গেলাম সেটা। ইরা, রেণুকা মার মুখ রাগে লাল। একই রকম সহবতহীন বেয়াদব থেকে গেলে। রাজ পরিবারে জন্মেও আচরণগুলো বস্তির মতোই পেয়েছ। আমার বাড়িতে থাকতে গেলে আমার নিয়মে থাকতে হবে। আমার মুখ দিয়ে কথা সরছে না। অতি অল্প পরিচয় কোনো মানুষ যে কারো সঙ্গে এমন কর্কশ আচরণ করতে পারেন তা আমার ধারণার বাইরে। আর তার চেয়েও বেশি অবাক হয়েছি আমি রেণুকা মার কথা শুনে। ভেবেছিলাম কাজল মা বৃদ্ধা, তিনি আমাকে কারো সঙ্গে, সেটা হয়তো তাঁর মেয়ের সঙ্গেই গুলিয়ে ফেলছেন। হতেও পারে মেয়েটিকে আমার মতোই দেখতে। কিন্তু রেণুকা মাও আমাকে ইরা বলে সম্বোধন করলেন। তাছাড়া এমনভাবে কথা বলছেন যেন উনি কতদিন আগে থেকেই আমাকে চেনেন। আমার মাথাটা গরম হয়ে গেল। হতে পারেন উনি রাজ পরিবারের মানুষ, তা বলে আমাকে এভাবে অপমান করার অধিকার ওকে কে দিয়েছে? কি ব্যাপার বলুন তো? আসার পর থেকে সবাই মিলে ইরা ইরা করছেন। কে ইরা? আমার নাম সহেলি, আর আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমি আপনার কর্মচারী, আপনি মাইনে দেবেন, আমি কাজ করব। এর বাইরে আমাকে শাসন করার অধিকার কে দিয়েছে আপনাকে? রেণুকা মা হাত থেকে চামচ নামিয়ে রাখলেন। উনি এতক্ষণ আমার মুখের দিকেই চেয়েছিলেন। এবার আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন হীরার দিকে। আমার দেখার ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হলো দুজনের মুখেই খেলে গেল এক চাপা হাসি। আমি মানুষটা একদম সহজ সরল নই। জোর করে আমাকে দিয়ে কিছু করানো কারোর পক্ষেই সম্ভব নয়। রেণুকা মা আর হীরার মুখের ব্যঙ্গের হাসি আমার চোয়াল শক্ত করে তুলল। আমি তীব্র চোখে চেয়ে আছি রেণুকা মায়ের দিকে। রেণুকা মাও এক দৃষ্টে তাকিয়ে আছেন আমার দিকে। নাটক বন্ধ করো হীরা। আমরা জানি তোমার সব মনে আছে। কতবার পালাবে আমাদের হাত থেকে? যতবার পালিয়েছ ততবার তো ধরে এনেছি।
কর্মচারী, মাইনে, অভিনয়। তুমি একাই জানো না, আমরাও জানি। বিস্ময়ে আমার মুখ থেকে কথা সরছে না। এসব কি বলছেন উনি? কোন উন্মাদের আড্ডায় এসে পড়লাম আমি? এক বিপদ থেকে রক্ষা পেতে আরেক বিপদের মুখে নিজেকে ঠেলে দিলাম। হীরা এগিয়ে সে আমাকে জোর করে বসিয়ে দিল। আমার থালায় খাবার বেড়ে চামচ দিয়ে তুলে এগিয়ে দিল আমার মুখের দিকে। আমি প্রবল বিতৃষ্ণায় মুখ সরিয়ে নিলাম। হীরা রেণুকামার দিকে একবার তাকিয়ে চামচটা থালায় নামিয়ে রেখে সরে গেল একপাশে। তেঁতরামো করো না এরা, চুপচাপ খেয়ে নাও। যারা তোমাকে প্রতিবার উদ্ধার করে নিয়ে যায় তারা বারবার তোমার সন্ধান পাবে না, বোঝার চেষ্টা করো। এই বাড়ির চৌহদ্দির বাইরের জগৎ তোমার জন্য চিরকালের মতো বন্ধ। একটা ডুকরে কেঁদে ওঠার শব্দে ফিরে তাকালাম। কাজলমা কাঁদছেন, সাদা শাড়ির আঁচলে চোখ মুছছেন বারবার। রেণুকার চোখের ইশারায় হীরা এগিয়ে গেল তার দিকে। চলুন কাজলমা, আপনাকে ঘরে রেখে আসি। আপনার খাবার আমি আপনার ঘরে দিয়ে আসছি। কাজলমা কোনো কথা না বলে উঠে পড়লেন। নাক টানতে টানতে মুখে আঁচল চাপা দিয়ে এগিয়ে গেলেন নিজের ঘরের দিকে। হীরা তার খাবার থালা নিয়ে চলে গেল তাঁর পিছনে। আমি ধীরে ধীরে খাবার তুলে খেতে শুরু করলাম, যদিও সবটাই আমার কাছে গোলক ধাঁধা। তবু এখানে জেদ দেখিয়ে যে লাভ হবে না সেটা খুব ভালোই বুঝতে পারছি। তাছাড়া এই বাড়ির রহস্য জানার একটা অদম্য ইচ্ছে আমার মাথার ভেতরে চারিয়ে যাচ্ছে। রেণুকামা আমার আগে খাওয়া শেষ করে চলে গেলেন ভেতরে, আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে। আমি কোনো রকমে সামান্য কিছু মুখে দিয়ে উঠে পড়লাম। প্রায় 8:45 বাজে। আমাকে সৌগতর সঙ্গে দেখা করতেই হবে। ও যদি কোনোভাবে আমার মনের অন্ধকার দূর করতে পারে। প্রাসাদের বাইরে পা রেখে খিঁচড়ে যাওয়া মনটা খানিক শান্ত হলো সহেলের। পূর্ণিমার চাঁদ তার সবটুকু জ্যোৎস্না যেন নয়ন জলার আকাশে ঢেলে দিয়েছে। কতদিন চাঁদ দেখিনি, চাঁদের আলো দেখিনি। আর আজ এরকম দুধের ফেনার মতো চন্দ্রকিরণ, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। আকাশে তুলোর মতো সাদা মেঘ ঘোরাফেরা করছে। কবে যেন কোথায় এরকম চাঁদ দেখেছিলাম, মনে করতে পারি না। প্রাসাদের চারপাশের প্রাচীরের গায়ে মূল ফটকের দরজা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। বুঝতে পারলাম হয়তো আমার বাইরে যাওয়া বন্ধ করতেই এই বিশেষ ব্যবস্থা। আমি প্রাসাদের সামনের দিকে ঘুরে পাশ দিয়ে পেছনের দিকে গেলাম। গিয়েই কার্যত বাক্যহারা হয়ে পড়লাম। বেশ কয়েক কাঠা জমিতে গোলাপ ফুটে আছে, বিভিন্ন রং, বিভিন্ন আকার। চাঁদের আলোয় গোলাপ বাগানকে যেন নানা রঙের সমুদ্রের মতো লাগছে। ফুরফুরে হাওয়া ঢেউ দিয়ে যাচ্ছে সেই সমুদ্রে। আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম। হাওয়ায় এলাচের গন্ধ কেন? গোলাপের গন্ধ এলাচের গন্ধের রূপ নিয়েছে, নাকি এ আমারই মনের ভুল? আমি এগোতে লাগলাম। কোথা থেকে একটা গানের কলি ভেসে আসছে। গোলাপ বাগানের মাঝখানের আলপথ ধরে হেঁটে চলেছি, যেন কোনো স্মৃতির আঙিনা দিয়ে এগিয়ে চলেছি আমি। কিন্তু এই পথ আমাকে সামনের দিকে নয়, নিয়ে যাচ্ছে অতীতের পানে। যত এগোচ্ছি ততই যেন চাঁদের আলো প্রকট হয়ে পথ দেখাচ্ছে আমাকে। কোথায় যেন যেতে হবে, কে যেন ডাকছে। একটা ফুঁপিয়ে কান্নার শব্দ উতলা করে তুলছে আমার মন। কিন্তু আশেপাশে কেউ নেই, কেউ পথ দেখানোর নেই। তবু আমি জানি আমাকে যেতে হবে ওই দিকে। গোলাপ গাছের ঝাড় হাওয়ায় নুইয়ে গিয়ে পথ করে দিচ্ছে আমায়। হু হু করে ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিয়ে যাচ্ছে আমায়। আমি এগোচ্ছি। আরে ওটাকে সাদা পোশাকে শরীর মুড়ে আমার আগে আগেই যাচ্ছে। আরে থামো, তুমি কে? কি চাও তুমি? হনহন করে এগিয়ে চলেছি আমি ওই সাদা কাপড়ে ঢাকা অবয়বটার দিকে। আচমকাই পায়ের তলা থেকে মাটি সরে গেল। নেমে যেতে শুরু করলাম নিচের দিকে। জল, জল, আমার পায়ের নিচে জল। আমি আমি সাঁতার জানি না। এই কি তবে শেষ? হঠাৎ দুটো শক্ত বাহু চাপটে ধরল আমায়। এলাচের গন্ধটা মুছে গিয়ে মিষ্টি গোলাপের গন্ধ ঘিরে ধরেছে আমাকে। বাঁচাও, আমাকে বাঁচাও! কোনো মতে চোখ মেলে চাইলাম। সৌগত। আমি সৌগতর 2 বাহুতে আবদ্ধ। নিশ্চিন্ত মনে মাথা রাখলাম ওর বুকে।
কে যেন আমাকে বলে দিল আমি এখন সুরক্ষিত। এসো, আমার হাতটা ধরো। উঠতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি করে ঠিক সময় চলে এলে বলো তো? সারা জীবনই তো আমি সময় মতো চলে আসি তোমার কাছে, কিন্তু ধরে তো রাখতে পারি না। আমি তাকিয়ে রইলাম সৌগতর মুখের দিকে। চাঁদের আলোয় ওর মুখটা উদ্ভাসিত হয়ে উঠেছে। দিঘির মতো গভীর চোখ দুটোর অতল দৃষ্টি আমার মুখেই স্থির। সৌগত আমাকে টেনে নিল ওর বুকের কাছে। আমার খুব নিশ্চিন্ত বোধ হচ্ছিল। একবারও মনে হলো না মাত্র কয়েক ঘন্টার পরিচয় আমাদের, যেন কত দিন কত বছর ধরে জানি ওকে। আমি জানি ও এ বাড়ির মাইনে করা কর্মচারী মাত্র। ওর সঙ্গে মেলামেশা কথা বলা বারণ আমার। আমি জানি আমরা দুজনে দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এ জীবনে না হোক পরের জন্মে আমরা মিলিত হবই। আমি জানি সৌগত একজন চিত্রকরও বটে। এখন আমার পরনে যে দুধ সাদা রাত পোশাক, সেটা পরে আমি একটু আগে প্রাসাদ ছেড়ে বেরোইনি। তার মানে একটু আগে আমি নিজেকেই দেখছিলাম আগে আগে যেতেই পোশাকে। আমার এখনকার ঘাড় পর্যন্ত ছাঁটা চুল এখন নিতম্ব ছাড়িয়েছে। আমার বিস্মিত হওয়া উচিত, অথচ বিস্ময় লেশমাত্র নেই আমার মনে। এই মুহূর্তে যা ঘটছে সেটাই তো হওয়ার কথা। একটা বহুদিনের পুরনো নাটকের কুশীলব আমরা। নাট্যমঞ্চের বাইরে আমাদের আর কোনো অস্তিত্ব নেই। কে ইরা, কে সৌগত? আমরা পুতুল নাচের এক একজন চরিত্র মাত্র। পূর্বলিখিত চিত্রনাট্যের বাইরে কোনো কিছুই করার উপায় নেই আমাদের। তাই আমাদের পোশাক পরিবর্তিত হয়ে যাওয়ায় অবাক হওয়ার কিছুই নেই। সৌগত আমাকে ধরে দাঁড় করিয়ে দিল নয়নজলার সামনে, যেখানে একটু আগে আমি প্রায় ডুবে যাচ্ছিলাম। সেটা একটা দিঘি, আর তারই নাম নয়নজলা। এই দিঘির নামে এই জায়গার নাম, আর তার নামেই প্রাসাদ। নয়নজলার দিকে তাকিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এত সৌন্দর্য এক পৃথিবীতে সঞ্চিত থাকতে পারে? আকাশের অন্ধকার থেকে রূপলি চাঁদ যেন গলে গলে নেমে আসছে মাটির পৃথিবীতে, আর সেই গলানো রূপও দিঘির জলে মিশে গিয়ে জলকেও করে তুলছে দুধ সাদা। আমি চিত্রার্পিতের মতো চেয়ে রইলাম। কতক্ষণ জানি না। এরা দেখো তো কেমন হলো। পিছন ফিরে চাইলাম। সৌগতর সামনে একটা বিরাট ক্যানভাস। আগে ছিল না, এখন আছে। তাতে ফুটে উঠেছে একটা চিত্র। আমি দুধ সাদা পোশাকে আমি দাঁড়িয়ে আছি পেছন ফিরে। সামনে নয়নজলা, পূর্ণিমার চাঁদ, একপাশে গোলাপ বাগান। কি অপূর্ব! আমার চোখে জল চিকচিক করে উঠল। আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম সৌগতকে। সৌগত প্রাণপণে জাপটে ধরল আমাকে। আবার কবে আসবে এরা? আমার গলা বুঝে এসেছে আবেগে। আমি জানি না কি উত্তর দেব, তবু ঠোঁট নেড়ে উঠল আমার। হাসবো, বারবার হাসবো, যতদিন বাঁচব। আমার কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো শব্দে আমার হৃৎপিণ্ড তাল ভুল করে ফেলল। আমার সাদা পোশাক লাল হয়ে উঠল সৌগতর রক্তে। রক্ত ছিটকে লেগেছে একটু আগে সৌগতর আঁকা ক্যানভাসেও। আস্তে আস্তে আমার হাত ছাড়িয়ে মাটিতে পড়ে গেল সৌগতর নিথর দেহটা। রেণুকামা, হাতে একটা বিশাল দোনলা বন্দুক। এখনো ধোঁয়া বেরোচ্ছে তার নল থেকে। আমি চিৎকার করে উঠলাম, ডাইনি কোথাকার! কবে তোর এই পাপ শেষ হবে? কবে মুক্তি দিবি আমাদের? রেণুকামা একটিও কথা না বলে পিছন ফিরে হেঁটে চললেন প্রাসাদের দিকে। আমি একবার তাকালাম মাটির দিকে। সৌগতর দেহটা আর মাটিতে পড়ে নেই, ও এখন বাতাসে মিলিয়ে গেছে। ওর অভিনয় আজকের মতো শেষ। আমার কাজ শেষ হয়নি। রেণুকামা প্রাসাদের দিকে অদৃশ্য হয়ে যাওয়ার পর আমি ছুটলাম গোলাপ বাগানের ওপাশের ছোট এক চালাটার দিকে। গাছের সার, খুরপি ইত্যাদি সব কিছু ওখানেই থাকে। গাছ কাটার কাঁচিটা তুলে নিলাম হাতে। পায়ে পায়ে এগোলাম প্রাসাদের দিকে। গলায় আমার গানের কলি। চোখ খুলে প্রথমটায় কিচ্ছু বুঝতে পারলাম না। তারপর আস্তে আস্তে দেখতে পেলাম আমার সেই চেনা ঘরটা। সাদা ময়লা পর্দা,
লোহার খাটে সাদা চাদর, মাথার উপর ঘর ঘরে ফ্যানটা। ওরা আবার আমাকে ফিরিয়ে এনেছে। একটা দীর্ঘশ্বাস আমার বুক চিরে বেরিয়ে এলো। আবার পালাতে হবে আমাকে, আবার শুরু করতে হবে প্রথম থেকে। কোথায় যেন যাওয়ার কথা আমার, জানি না, কিন্তু কিন্তু যেতেই হবে, না গিয়ে উপায় নেই আমার। পাশ ফিরে শুতে গিয়ে চোখ পড়ল পাশের চেয়ারে। একটা লোক আমাকে নড়তে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, ঝুঁকে পড়ল আমার মুখের ওপর। কি যেন বলছে। আরে এটা তো সেই লোকটা, বাসে বাসে যে আমাকে চাকরি দেবে বলেছিল। তারপর তারপর যেন কি হলো, মাথাটা ঝনঝন করে উঠল। আমি উঠে বসবার চেষ্টা করতেই একটা নার্স এসে ইঞ্জেকশন দিল। আমার আমার আবার বড় ঘুম পাচ্ছে। অদ্ভুত কেস এটা ইন্সপেক্টর মিত্র। এই নিয়ে 5 বার একই জিনিস। যতবার ওকে ফিরিয়ে আনি প্রত্যেক বছর এই সময় কি জানি কিভাবে বেরিয়ে যায় অ্যাসাইলাম থেকে। যত বাহারাতেই রাখে না কেন, এমনকি বেঁধে রাখলেও খুন ম্যাজিকে যে বেরিয়ে যায় কে জানে। দেখুন ডক্টর, আমি এই থানায় নতুন, আমাকে একটু বলতে পারেন ঘটনাটা কি? টেবিলের ওপর রাখা পেপার ওয়েটটা এক হাতে ঘোরাতে ঘোরাতে অন্যমনস্কভাবে বলতে শুরু করলেন ডক্টর চৌধুরী। মেয়েটির নাম সহেলি মজুমদার, ডাকনাম ইরা। যদিও এই নামটাও ভুলে গেছে। জিজ্ঞেস করলে নিজের নাম বলে শুধু সহেলি। নয়নজলার রাজবাড়ির মেয়ে। নয়নজলার রাজবাড়ির ইনসিডেন্টটা আপনি হয়তো চেষ্টা করলে মনে করতে পারবেন। 2 দিন আগে আমরা আপনাদের সহায়তায় যেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে আনি সেটাই নয়নজলার রাজবাড়ি। বছর 6 আগের ঘটনা। ওই রাজবাড়ির মালিক ছিলেন ইন্দ্রনাথ অধিকারী, সম্পর্কে ইরার দাদু, মায়ের বাবা। ইন্দ্রনাথ বাবুর ছেলে ছিল না, 2 মেয়ে। বড় মেয়ে ছিলেন কাজল দেবী, অত্যন্ত সাদাসিধে পড়াশোনা নিয়ে থাকা একজন গুণবতী মহিলা। ভালোবেসে বিয়ে করেছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত প্রফেসরকে। পড়াশোনার সূত্রেই তাদের পরিচয়, যা একেবারেই মন থেকে মেনে নিতে পারেননি ইন্দ্রনাথ আর ছোট মেয়ে রেণুকা দেবী। এই রেণুকা ঠিক দিদির উল্টো। বিয়ে থা করেননি, বাপের সম্পত্তি দেখাশোনা করতেন। শোনা যায় খুব রকচটা আর একরোখা ধরনের মানুষ ছিলেন। দিদিকে পছন্দ করতেন না একদমই। ইন্দ্রনাথ বাবু তার ছোট মেয়েকে ছেলের পরিপূরক করে বড় করতে গিয়ে তার মধ্যে মানবিক গুণ সঞ্চার করতে ভুলে গিয়েছিলেন। খুব সাধারণ গল্প, এ ধরনের গল্প প্রায়ই শোনা যায়। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু এই গল্পের শেষে এমন কিছু আছে যা শুনলে বুঝতে পারবেন খুব কমন গল্প এটা নয়। যাই হোক, একে তো বাবা আর ছোট মেয়ে কাজল দেবীর উপরে ক্ষিপ্ত হয়ে উঠলেন তার স্বামী নির্বাচনে। তার উপরে যেদিন বিধবা হয়ে কাজল দেবী মেয়ে ইরাকে নিয়ে ফিরলেন ওই প্রাসাদে, রেণুকার বিতৃষ্ণা আরও বেড়ে গেল। হয়তো বাড়িতে ঠাঁইও দিতেন না, কিন্তু লেখাপড়া জানা কাজল দেবী যখন জানিয়ে দিলেন যে বাবার সম্পত্তিতে অধিকার আছে তাঁরও, ইন্দ্রনাথও বড় মেয়ের উপর যতই চটে থাকুন না কেন মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে রাজি হলেন না। তখন তাড়িয়ে দিতে পারলেন না ঠিকই, কিন্তু মনে মনে জ্বলতে লাগলেন। আর এভাবেই বড় হলো ইরা। মায়ের মতো নম্র শান্ত স্বভাব সে পায়নি, বরং প্রতিবাদী স্বাধীন চেতা হয়ে উঠল। প্রতি পদে অশান্তি লেগে রইল ইরার সঙ্গে রেণুকার। ইতিমধ্যে মারা গেলেন ইন্দ্রনাথ। রেণুকা আরও উদ্ধত বাঁধন ছাড়া হয়ে উঠলেন। কাজল দেবীর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিলেন। ইরার সঙ্গে পেরে উঠলেন না। প্রতিদিন প্রতি মুহূর্তে সংঘাত লাগলো দুজনের। এরকমই এক সময় প্রাসাদের গোলাপ বাগান দেখাশোনার জন্য বহাল হলো সৌগত। সে গরিব ঘরের ছেলে হলেও শিক্ষিত, অসাধারণ ছবিও আঁকত। প্রাসাদেরই একটা ঘরে থাকার ব্যবস্থা হলো তার। এরপর যা হয়, ইরার সঙ্গে এই ছেলেটির ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল। হয়তো ইরা সৌগতর মধ্যে তার বাবার ছায়া দেখতে পেয়েছিল। কাজল কিন্তু খুশি হয়েছিলেন জানতে পেরে, কিন্তু রেণুকা যেন তেন প্রকারেণ বাধা দিতে উঠে পড়ে লাগলেন। ইরাকে লাগাম পরানো অবশ্য তাঁর কম্য ছিল না।
রেণুকার নাকের ডগাতে বসেই চলতে লাগলো ইরা আর সৌগতর প্রেম। রেণুকা কাজ থেকে ছাড়িয়ে দিলেন সৌগতকে, বের করে দিলেন বাড়ি থেকে। পরদিনই কাজলের কর্মচারী হয়ে প্রাসাদে পুনর্বহাল হলো সৌগত। যথারীতি আবার থাকা শুরু করলো সেখানেই। রেণুকার রাগের আগুনে পড়ল ঘি। তিনি অপেক্ষা করতে লাগলেন ঠিক সময়ের। এক রাতে ইরা আর সৌগত যখন নয়নজলার পাশে নিজেদের নিয়ে ব্যস্ত, তখন পিছন থেকে গুলি করে সৌগতকে খুন করলেন রেণুকা। নিজের দুহাতের মধ্যে সৌগতকে নিহত হতে দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ইরা। গাছ কাটার বড় কাঁচি দিয়ে সে সেদিন হত্যা করে রেণুকা ও তার খাস দাসী হীরাকে। এই বীভৎস দৃশ্য দেখে সম্ভবত ইরাকে বাধা দিতে এসেছিলেন কাজল দেবী। উন্মত্ত ইরার হাতে প্রাণ যায় তাঁরও। এরপর ইরা বাড়ির মধ্যে লুকিয়ে থাকে সারা রাত। পরদিন সকালে গোলাপবাগানের কর্মীরা এসে আবিষ্কার করে সৌগতর প্রাণহীন দেহ। পুলিশে তারাই খবর দিয়েছিল। তখনও জানা যায়নি প্রাসাদের ভেতরের পরিস্থিতি। পুলিশ এসে উদ্ধার করে বাকি মৃতদেহগুলিও। ইরাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় আনা হয় আমার কাছে। ঘটনাটা মনে পড়ছে বটে। এখন এরা কেমন আছে? কি বলি বলুন তো, আপাত দৃষ্টিতে ভালোই আছে। আগের কথা ওর কিছুই মনে নেই। বলতে পারেন আমি মনে করানোর চেষ্টাও করিনি। আমাকে দেখলেই বলে ও এখান থেকে চলে যেতে চায়, চাকরি জুটিয়ে দিতে বলে। আমিও বলে রেখেছি ওর উপযুক্ত চাকরি খুঁজছি, পেলেই ওকে ছেড়ে দেব। কিন্তু সেটা এই জীবনে কখনোই সম্ভব হবে না। একজন ভায়োলেন্ট খুনি অপরাধী, তার উপর মানসিক ভারসাম্যহীন, তাকে মুক্তি দেওয়া কি সম্ভব বলুন তো? কিন্তু আপনি যে বলেছিলেন ও বেরিয়ে যায়, আমরা নিজেরাই তো ওকে দুদিন আগেই উদ্ধার করলাম নয়নজলা থেকে। ওই বিষয়টি কি? 5 বার, জানেন, 5 বার। এবারেরটা নিয়ে 5 বার একই ঘটনা। বছরের ঠিক এই সময়টায় কিভাবে যে ও বেরিয়ে পড়ে সেটা বোঝা যায় না। হাজার প্রহরের সত্ত্বেও ওকে আটকানো যায়নি। সিসিটিভিতে পর্যন্ত ওর বেরিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে না। এখান থেকে বেরিয়ে গিয়ে ও ঠিক পৌঁছে যায় নয়নজলার ওই বাড়িতে। অ্যাসাইলামের পোশাকে রাস্তা দিয়ে যানবাহনে চড়ে গিয়ে কিভাবে যে সেটা সম্ভব সেটি তো বুঝতে পারি না। প্রতিবারই ওকে উদ্ধার করেছি একটা নির্দিষ্ট ঘর থেকে। একটা বিশাল অয়েল পেন্টিং আছে ওই ঘরে, সেটার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে থাকে। ফিরিয়ে আনার পর আবার জেগে সেই কিছুই মনে করতে পারে না। স্ট্রেঞ্জ। পুলিশ আর ডাক্তারদের যে জিনিসটায় বিশ্বাস করা নিষেধ, সেই অলৌকিক ছাড়া তো আর কিছুই বলা যায় না দেখছি। ডক্টর চৌধুরী যোগ দিতে পারলেন না হাসিতে। প্রতিবার ফেরার পর ইরার গা থেকে ভেসে আসা উগ্র এলাচের গন্ধ তাকে ইতিমধ্যেই অলৌকিকে বিশ্বাস করতে শিখিয়েছে। আর তার পোশাকে লেগে থাকা রক্তের দাগ, এর আগে ডক্টর চৌধুরী পরীক্ষা করিয়ে দেখেছেন পোশাকে লেগে থাকা রক্ত ইরার নয়। ইরার রক্ত বি পজিটিভ আর ওই রক্ত এ নেগেটিভ। পুলিশের রিপোর্ট তাকে জানিয়েছে এ রক্ত ছিল সৌগতর। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা নয়নজলার রাজবাড়ি। গল্পের কথক অর্পণ, সহেলির ভূমিকায় অপরূপা, ডক্টর সোমক, সৌগত অরিজিৎ, হীরা গোপা, কাজল দেবলীনা, রেণুকা স্বপ্না ও ইন্সপেক্টরের চরিত্রে উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।